আমরা আজকে পড়ব গ্রিন কেমিস্ট্রি। তো প্রথমে আমরা একটু দেখে নিতে চাই যে গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা কি। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে ক্ষতিকর রাসায়নিক বর্জ্য উৎপাদন যথাসম্ভব হ্রাস করে পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবন। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝলাম যে প্রচলিত পদ্ধতি আছে, সেখানে সম্ভবত বা অবশ্যই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো যেগুলো ব্যবহার করা হয় সেটা আমরা এখানে বাদ দিয়ে পরিবেশ বান্ধব কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা এই রাসায়নিক যে প্রসেসগুলো আছে এগুলো আমরা চালাবো। ঠিক আছে, তাহলে এটা করতে হলে আমাদেরকে বিজ্ঞানীরা মোটামুটি 12টা নীতিমালা প্রস্তাব করেছেন, আমরা সেগুলো একটু দেখে নিতে চাই। প্রথমে বলা হয়েছে বর্জ্য পদার্থ রোধকরণ। এটা হচ্ছে যে দেখো যে তুমি যখন একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করো তখন কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে উৎপাদ সেটা ছাড়াও যে অন্যান্য উৎপাদ তৈরি হয়, বা দেখা যাচ্ছে একটা রাসায়নিক পদার্থ তুমি যদি উৎপাদন করতে চাও তাহলে দেখা যাচ্ছে কয়েকটা ধাপে উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে তোমার কিছু কিছু অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থ তৈরি হয়। এই জিনিসগুলোকে যথাসম্ভব কমিয়ে আনতে হবে, এটাকে বলা হচ্ছে যে বর্জ্য পদার্থ রোধকরণ। আচ্ছা, তারপরে হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। আচ্ছা, তোমরা যদি প্রথমটা বুঝে থাকো তাহলে এটাও বুঝবে। এটা হচ্ছে তুমি বলতে পারো যে বর্জ্য পদার্থ রোধকরণের এটা একটা গাণিতিক হিসাব বলতে পারো। তো যদি এটা আমরা ফর্মুলাটা একটু দেখি, দেখো যে পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি, এখানে বলা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোল সংখ্যাকে আণবিক ভর দিয়ে গুণ করবে এবং মোট মোল সংখ্যা সহ উৎপাদের যে ভর সেটা দিয়ে ভাগ করার পরে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলেই তুমি হচ্ছে এই যে অ্যাটম ইকোনমিটা, কোন বিক্রিয়ার যে অ্যাটম ইকোনমি এটা তুমি পাবে। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো যে কাঙ্ক্ষিত উৎপাদের মানে তোমার যে মোট যে উৎপাদ তৈরি হচ্ছে তার অনুপাতে তুমি কতটুকু কাঙ্ক্ষিত উৎপাদটা পাচ্ছ, এটাই তো হচ্ছে অ্যাটম ইকোনমি, অর্থাৎ এটাই কিন্তু সেই বর্জ্য পদার্থ রোধকরণের সিমিলার ধারণাটা। ঠিক আছে, তারপরে আমরা একটু পরেরটা দেখি যে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। আচ্ছা, এটা তো হয়তো খুব বেশি বলার কিছু নাই। ধরো তুমি একটা রাসায়নিক পদার্থ একাধিক উপায়ে তুমি তৈরি করতে পারো, তাই না? তাহলে তুমি সেখানে বিবেচনা করবে যে কোন পদ্ধতিটা বেশি পরিবেশ বান্ধব এবং ঝুঁকি কম, সেটা তোমাকে অবশ্যই সেই পদ্ধতিটাই তোমাকে বেছে নিতে হবে। পরবর্তীটা একটা দেখি যে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। আচ্ছা, এখানে দেখো যে অনেক ক্ষেত্রেই বিক্রিয়ায় বা কোনো রাসায়নিক পদ্ধতিতে হোক বা ইন্ডাস্ট্রিতে হোক এমন কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেটা হয়তো বা টেকনিশিয়ান, ওয়ার্কার, ইভেন ইঞ্জিনিয়ারদের জন্যও সেটা কোনো কোনো সময় ক্ষতির কারণ হয়। ঠিক আছে, তো সাধারণত এই ধরনের প্রসেসগুলোকে সামনে আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব এবং আমরা নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা অনুসরণ করব। আচ্ছা, পরের নীতিমালাটা কি আছে দেখো, নিরাপদ দ্রাবক ব্যবহার। আচ্ছা, যদি তোমরা ল্যাবরেটরিতে কাজ করে থাকো বা ল্যাবরেটরিতে কখনো যেয়ে থাকো তাহলে এটা জানবা যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করার সময় বা বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্পন্ন করার সময় আমরা দ্রাবক ব্যবহার করি। তোমার এই দ্রাবকগুলো অনেক ক্ষেত্রে ভোলাটাইল হয়, অনেক ক্ষেত্রে টক্সিক হয়। তো এগুলো অনেক সময় সেই যারা এক্সপেরিমেন্টটা চালাই বা সম্পন্ন করে তাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমরা এই অথবা যদি তখন সেটা নাও হয়, তুমি যদি সেটা বিক্রিয়া শেষে যদি পরিবেশে ফেলে দাও তাহলে সেটাও অনেক সময় দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। তো এই জন্য আমরা নিরাপদ দ্রাবকগুলো ব্যবহার করব। পরবর্তীটা দেখো যে বিক্রিয়ার এনার্জি দক্ষতা পরিকল্পনা। এখানে হচ্ছে যে যেটা চিন্তা করতে হবে যে ন্যূনতম শক্তি ব্যবহার করে আমি যেন রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন করতে পারি। ঠিক আছে, একটা রাসায়নিক বিক্রিয়া যত কম শক্তি ব্যবহার করে আমি সম্পন্ন করতে পারি আমার জন্য ততই ভালো। পরেরটা হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। আচ্ছা, এক্ষেত্রে দেখো একটা বড় উদাহরণ হচ্ছে যে আমরা এই যে কাঁচা তেল বা গ্যাস এগুলো যে ব্যবহার করি জ্বালানি হিসেবে, এই জিনিসগুলো কিন্তু নবায়নযোগ্য না, অর্থাৎ একসময় কিন্তু ফুরিয়ে যাবে, তাই না? তো এইটাই এখানে বলা হয়েছে যে ধরো তুমি কোনো একটা পদ্ধতি উদ্ভাবন করলে সেখানে তুমি যেটা ব্যবহার করলে এটা নবায়নযোগ্য না, তাহলে তোমার এই পদ্ধতিটা কোনো এক সময় গিয়ে অচল হয়ে যেতে পারে এবং তোমাকে যেটা করতে হবে বারবার ওই পদ্ধতির ডেভেলপমেন্ট বা নতুন কোনো পদ্ধতিকে তোমাকে অনুসরণ করতে হবে। এই জন্য পরবর্তী যে আমাদের পৃথিবীতে আসতেছে সেখানে আমরা নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহারের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, একটা দেখো ন্যূনতম উপজাতক। আচ্ছা, তো এটা হচ্ছে যে ওই ধরো তুমি একটা রাসায়নিক পদার্থ উৎপাদনের সময় যে একের অধিক যে উৎপাদগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা উপজাতক বলি। আমাদের কাঙ্ক্ষিত পদার্থ বাদে যেই পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে উপজাতক। তো এই উপজাতক হচ্ছে সবসময় এমন না যে তুমি চাইলেই উপজাতকের উৎপাদনটা তুমি এড়িয়ে যেতে পারবা, তোমাকে এটা করতেই হবে। তো তখন তোমাকে যেটা করতে হবে যে তুমি ন্যূনতম উপজাতক যেই পদ্ধতিতে উৎপাদন হয় সর্বনিম্ন পরিমাণ সেই পদ্ধতিটা তুমি অনুসরণ করবা। আমরা পরেরটা একটু দেখি যে প্রভাবন প্রয়োগ। হ্যাঁ, এখানে হচ্ছে প্রভাবন প্রয়োগ করে ধরো বিক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা যায়, আরো কিছু লাভ, তোমার কাঁচামাল কম লস হতে পারে, কম উপজাতক তৈরি হতে পারে, বিক্রিয়া দ্রুত সম্পন্ন হবে, এইসব সুবিধার জন্য প্রভাবন প্রয়োগ করে তুমি প্রক্রিয়াটা করতে পারো। তারপরে হচ্ছে যে
প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। আচ্ছা, এটার একটা বাজে ইফেক্ট কিন্তু পৃথিবী বর্তমানে ফেস করছে। এই যে ধরো প্লাস্টিক, বোতল, পলিথিন, এই পদার্থগুলো কিন্তু খুবই ভয়ানক পরিবেশের জন্য। তো এই জন্য আমরা এখন এমন কিছু পদার্থ ব্যবহার করব যেটা প্রকৃতিতে ফেলে দিলে যেটা সহজেই নষ্ট হয়ে মাটিতে মিশে যায় আর কি, ডিগ্রেডেশন হয়ে মাটিতে মিশে যায়। তো আমরা এই ধরনের বস্তুগুলো আমরা ব্যবহার করব সামনে। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে যে ধরো সহজভাবে বললে ধরো ইন্ডাস্ট্রিতে তুমি কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হচ্ছে বা অন্যান্য যে দূষক গ্যাস গুলো তৈরি হচ্ছে, এটা যদি তুমি পরিবেশে ছেড়ে দেওয়ার পরে যদি চিন্তা করো যে আমরা কিভাবে কার্বন ডাই অক্সাইডটা কমাতে পারি বা পরিবেশ থেকে গ্রিন হাউস গ্যাস কমাতে পারি, এটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। বরং ধরো তুমি যখন এটা তৈরি হচ্ছে ছেড়ে দেওয়ার আগেই কিন্তু তোমার এটা নিয়ন্ত্রণে ছিল, তাহলে তুমি কিন্তু এটা সেভাবে তুমি যদি ওই উৎপাদনের সময় যদি এটার কোনো একটা ব্যবস্থা নিতে পারতে, এটার জন্য কিন্তু খুবই ভালো হতো। দুর্ঘটনা প্রতিরোধ, আচ্ছা অনেক সময় আমরা দেখি যে বিক্রিয়ার ক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে পারে বা তোমার কোনো অগ্নিকাণ্ড ঘটতে পারে। তো এই জিনিসগুলো আগে থেকে তোমাকে চিন্তা করে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।